আজকে আমরা কথা বলবো রাজ সামানি নামের একজন বেশ ইন্টারেস্টিং তরুণ উদ্যোক্তা আর তার লেখা বই বিল্ড ডোন্ট টক নিয়ে। এটা শুধু বইয়ের আলোচনা না, আমরা একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে কথার চেয়ে কাজের জোরটা কেন আর কিভাবে এত বেশি হতে পারে। ঠিক, আর দেখব কিভাবে একজন খুবই সাধারণ এক তরুণ এই শক্তিটাকে কাজে লাগিয়েছিল, নিজের রাস্তা তৈরি করেছিল। হ্যাঁ, তো আজকের আলোচনার ফোকাসটা থাকবে রাজের নিজের জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে শুরুর দিককার ঘটনাগুলো। রাইট, আর তার বইয়ের যে মূল দর্শনটা, আইডিয়া নিয়ে শুধু কথা না বলে সেটাকে বাস্তবে নিয়ে আসাটা কেন জরুরি। আমরা বই থেকে কিছু নির্দিষ্ট ঘটনা, কিছু শিক্ষা তুলে আনব যা এই ব্যাপারটা পরিষ্কার করবে। আর আমাদের লক্ষ্যটা হলো রাজের জার্নি থেকে এমন কিছু সূত্র বা টিপস পাওয়া যা হয়তো আমাদের মধ্যে যারা নিজেদের স্বপ্ন বা আইডিয়া নিয়ে ভাবছেন কিন্তু শুরু করতে পারছেন না, একদম তাদের হয়তো একটু সাহস যোগাবে, শুধু চিন্তা না করে বাস্তবে কিছু বানাতে। বুঝতে হবে কেন বানানো বা তৈরি করা এই শব্দগুলো অ্যাকশনটা শুধু বলার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এর পেছনের মনস্তত্ত্বটা কি, তাই না? ঠিক তাই। আর এই আলোচনাটা তো হচ্ছে রাজ সামানির বিল্ড ডোন্ট টক বইয়ের কিছু বিশেষ অংশের ওপর ভিত্তি করে। হ্যাঁ, আমরা বইয়ের ভেতরের গল্প, উদাহরণ, দর্শন এগুলোকেই সামনে আনব। তাহলে শুরু করা যাক রাজের একেবারে গোড়ার গল্পটা দিয়ে। অবশ্যই। রাজের শুরুর গল্পটা কিন্তু বেশ নাটকীয়। খুবই কম বয়সে, যখন ওর বয়স মাত্র 16, ওর পরিবার একটা বিরাট আর্থিক সংকটে পড়ে। বাবার ব্যবসায় বোধহয় বড় ক্ষতি হয়েছিল। হ্যাঁ, মারাত্মক ক্ষতি, প্রায় পথে বসার মতো অবস্থা। ভাবুন, ওই 16 বছর বয়সে পরিস্থিতিটা কেমন লাগতে পারে। হ্যাঁ, খুবই কঠিন। বইতে রাজ লিখেছেও যে সেই সময়টায় বাড়িতে পাওনাদাররা আসত, একটা চাপা টেনশন সবসময় থাকত। ওহ, কিন্তু ওর ভেতরের চিন্তাটা বেশ ম্যাচিওর ছিল। ও বুঝতে পেরেছিল যে আমার এই অবস্থাটা হয়তো আমার দোষে হয়নি, কিন্তু আমি যদি এই অবস্থাতেই থেকে যাই সেটা পুরোপুরি আমার দোষ। এই একটা লাইন ওর পুরো মাইন্ডসেট বদলে দিয়েছিল। দারুণ কথা। এটা শুধু উপলব্ধি নয়, একটা সিদ্ধান্ত ছিল। একদম, পরিস্থিতি বদলাতেই হবে। আর এই সিদ্ধান্ত থেকেই কি ওর প্রথম ব্যবসার শুরু, ওই যে জুসের ব্যাপারটা? হ্যাঁ, ওখান থেকেই। কিন্তু শুরুটা তো সহজ ছিল না একদমই। বইতে ও ডিটেলে বলেছে ওর কাছে টাকা ছিল না, কোনো বিজনেস নলেজ বা কানেকশনও ছিল না। তাহলে ছিল শুধু একটা পুরনো সাইকেল। ওটা নিয়েই বেরিয়ে পড়ত। ওর নিজের ভাষায়, আমি দরজায় দরজায় যেতাম, ছোট ছোট দোকানে গিয়ে কথা বলতাম। কি নিয়ে কথা বলতো? দোকানদারদের সাথে জানার চেষ্টা করত মানুষ কি ধরনের জুস পছন্দ করে। এটা কিন্তু শুধু ইনফরমেশন কালেকশন ছিল না, এটাই ছিল ওর প্রথম কাজ। ভাবা যায়, 16 বছরের একটা ছেলে সাইকেলে ঘুরে মার্কেট রিসার্চ করছে। কিন্তু শুধু তথ্য দিয়ে তো হবে না, প্রোডাক্টটা বানালো কিভাবে, ওই লেবেলের গল্পটা। ঠিক ধরেছেন। ও রাতের পর রাত জাগত, নিজের হাতে জুস বানাত, বোতলে ভরত। তারপর প্রিন্ট করা সাধারণ কাগজের লেবেল নিজে হাতে আঠা দিয়ে বোতলে লাগাত। হ্যাঁ, বইতে একটা ঘটনার কথা আছে, প্রথমবার যখন জুস নিয়ে গেল, হ্যাঁ, দোকানদার নাকি ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছিল। কারণ ওর কাছে তো কোনো ঝকঝকে বোতল ছিল না, প্রফেশনাল লেবেল ছিল না। কিন্তু রাজ দমে যায়নি। না, ও এটাকে বলতো লজ্জাহীন চেষ্টা। ওর কথা ছিল, আমার কাছে হারানোর কিচ্ছু ছিল না, তাই চেষ্টা করতে আমার কোনো লজ্জা ছিল না। ওয়াও, এই লজ্জাহীন চেষ্টার ফল কি হলো? চলল সেই জুস? চলল, আর এখানেই আসল মজাটা। প্রথম ব্যাচের সব জুস বিক্রি হয়ে গিয়েছিল। বলেন কি? হ্যাঁ, বইতে রাজ লিখেছে যারা প্রথমে হেসেছিল তারাই পরে অবাক হয়ে গিয়েছিল। এই ঘটনাটা ওর কাছে ছিল একটা বিরাট শিক্ষা। কি শিখল? যে দেখতে যেমনই হোক, আইডিয়া যত ছোটই হোক, আসল জিনিসটা হলো কাজটা শুরু করা আর চালিয়ে যাওয়া। এই প্রথম সাকসেসটা ওকে বুঝিয়ে দিল, টাকা বা অভিজ্ঞতা না থাকলেও শুধু ইচ্ছে আর চেষ্টা দিয়েও কিছু করা যায়। আর এটাই ওর বিল্ড ডোন্ট টক ফিলসফির প্রথম রিয়েল লাইফ টেস্ট ছিল বলতে পারেন। একদম, ওর প্রথম বাস্তব প্রমাণ। দারুণ শুরু। আর এখান থেকে কি আমরা বইয়ের মূল দর্শনটা দিকে যেতে পারি, ওই যে কাজের শক্তির ব্যাপারটা? হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলোই ওর বইয়ের সেন্ট্রাল আইডিয়াটা তৈরি করেছে। বইয়ের একটা খুব পাওয়ারফুল লাইন আছে, লোকে মনে রাখে না তুমি কি জানো, লোকে মনে রাখে তুমি কি করেছ। ইন্টারেস্টিং। জ্ঞান বা আইডিয়া থাকাটা জরুরি, কিন্তু যতক্ষণ না সেটা কাজে লাগছে সেটার কোনো দাম নেই। পরিচয় তৈরি হয় কাজ দিয়ে,
কথা দিয়ে মা। এটা তো আজকের দিনে মানে ডিজিটাল যুগে আরও বেশি সত্যি মনে হয়। সোশ্যাল মিডিয়াতে কত আইডিয়া দেখি আমরা, কত লোক তাদের নেক্সট বিগ থিং নিয়ে পোস্ট দেয়, ঘন্টার পর ঘন্টা কথা বলে। ঠিক, কিন্তু বাস্তবে কাজ শুরু করে কজন? রাজ এই গ্যাপটাকেই বারবার ধরিয়ে দিয়েছে। ওর অবজারভেশনটা খুব শার্প। কি বলছো? ও বলছে যারা সত্যি কিছু বানায় তারা সেটা বানাতে এতটাই ব্যস্ত থাকে যে সেটা নিয়ে কথা বলার সময় পায় না। বাহ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই, যারা কাজ করে তাদের কাজই কথা বলে। উদাহরণ হিসেবে স্টিভ জবস আর ওজনিয়াকের গ্যারেজে অ্যাপল তৈরির গল্পটা ভাবুন। হ্যাঁ, ক্লাসিক উদাহরণ। ওরা তো প্রেস রিলিজ দিয়ে শুরু করেননি, তাই না? ওরা সার্কিট বোর্ড নিয়ে বসে পড়েছিলেন, ওরা বিল্ড করছিলেন, টক নয়। বইতে কি এরকম আর কোনো উদাহরণ আছে ওর নিজের জীবন থেকে? হ্যাঁ, রাজ নিজের একটা অভিজ্ঞতার কথা বলেছে। একটা বড় কনফারেন্সে ওর স্পিচ দেওয়ার কথা ছিল, খুব নার্ভাস ছিল। তখন নিজেকে প্রশ্ন করেছিল, আমি এখানে জীবন নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু জীবন কি আমার সাথে কথা বলেছে? ডিপ কোয়েশ্চেন। ওর নিজের কাছে উত্তর ছিল না। যতক্ষণ না আমি নিজে কিছু তৈরি করছি, জীবন চুপ করে থাকবে। জীবন তখনই সাড়া দেয় যখন আমরা মাঠে নামি, যখন রিস্ক নিই, যখন কিছু বানাই। আচ্ছা, এই উপলব্ধিটা ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল, আর এটাই বইয়ের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়, বিল্ড, ডোন্ট টক। তাহলে যদি বইটা থেকে আমরা কয়েকটা মেন লার্নিং বা টেকঅ্যাওয়ে আলাদা করতে চাই, কোন 3টে বিষয় সবচেয়ে জরুরি মনে হয় আপনার? আমার মনে হয় 3টে কোর লেসন আছে যা পুরো বই জুড়েই বারবার এসেছে। প্রথমটা হলো শুরু করার সাহস, মানে কাজটা স্টার্ট করা। হ্যাঁ, এটা খুব জরুরি। আইডিয়া যত ছোট বা ইমপারফেক্টই হোক, শুরু করাটা মাস্ট। সবচেয়ে বড় বাধাটা কিন্তু বাইরের নয়, ভেতরের, ওই যে শুরু করতে না পারার জড়তা। ঠিক। রাজ বারবার বলেছে ছোট করে শুরু করতে পারো, কিন্তু শুরু করো। বইতেও এমন উদাহরণও দিয়েছে যেখানে একটা খুব সাধারণ আইডিয়া থেকে শুরু করে পরে সেটা বিশাল হয়েছে, কিন্তু চাবিকাঠি ছিল ওই প্রথম স্টেপটা নেওয়া। আর দ্বিতীয় শিক্ষা? দ্বিতীয়ত কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতার শক্তি। এটা হয়তো সবচেয়ে আন্ডাররেটেড ব্যাপার। রাজের ভাষায় কনসিস্টেন্সি ইজ ইউর বিগেস্ট ইনভেস্টমেন্ট। প্রতিদিন অল্প অল্প করে কাজ করে যাওয়া, সেই অভ্যাসে লেগে থাকা, এটাই লং টার্ম সাকসেসের মূল চাবিকাঠি। নিজের উদাহরণ দিয়েছ। হ্যাঁ, দেখিয়েছে কিভাবে প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা নিজের সাইড প্রজেক্টে কাজ করা বা নতুন কিছু শেখাটা পরে বিশাল ডিফারেন্স তৈরি করেছে। এটা কোনো রাতারাতি সাফল্যের গল্প নয়, এটা অনেকটাই ইটের পর ইট গেথে দেওয়াল তোলার মতো। কিন্তু এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ধরে রাখা তো বেশ কঠিন, বিশেষ করে যখন তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায় না। বইতে কি এই চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা আছে? কিভাবে অভ্যাসটা তৈরি করা যায়? হ্যাঁ, রাজ এই চ্যালেঞ্জটা অ্যাকনলেজ করেছে। ও বলেছে শুরুতে ফল না দেখে হাল ছেড়ে দেওয়াটা খুব স্বাভাবিক। এটা ওভারকাম করার জন্য ও 2টো জিনিসের ওপর জোর দিয়েছে। 1, খুব ছোট টার্গেট সেট করা, যেটা রোজ করা সম্ভব। ধরুন, রোজ 15 মিনিট একটা কাজ করা। আচ্ছা, মানে অ্যাচিভেবল গোলস। ঠিক। আর 2, রেজাল্টের চেয়ে প্রসেসটার ওপর, মানে কাজটা করার অভ্যাসের ওপর বেশি ফোকাস করা। ওর মতে অভ্যাসটাই আসল অ্যাসেট, রেজাল্ট তার বাই প্রোডাক্ট। ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। এই ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশনগুলোই কনফিডেন্স বাড়ায় আর বড় কাজের জন্য তৈরি করে। বোঝা গেল। আর তৃতীয় শিক্ষা? তৃতীয় এবং হয়তো সবচেয়ে জরুরি শিক্ষাটা হল, পৃথিবী কাজের দাম দেয়, কথার নয়। মানে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস? একদম। আমাদের মাথায় কত আইডিয়া, আমরা কত কিছু করতে চাই, পৃথিবী সেসব শুনতে অত আগ্রহী নয়। পৃথিবী দেখতে চায় আমরা কি বানালাম, কি সমস্যার সমাধান করলাম। ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা আইডিয়াকে বাস্তবে নিয়ে আসে। এ নিয়ে বইয়ের একটা লাইন আমার খুব ভালো লেগেছে। বলুন। আমি বহু লোককে বলতে শুনেছি, আমারও ঠিক এই আইডিয়াটাই ছিল, কিন্তু ইতিহাস শুধু তাদের নাম মনে রাখে যারা আইডিয়াটা নিয়ে কিছু একটা বানিয়েছিল। খুবই সত্যি কথা। আইডিয়া তো অনেকের মাথাতেই আসে, কিন্তু এক্সিকিউশনটাই আসল, ওখানেই ডিফারেন্সটা তৈরি হয়। কিন্তু এই বানানোর রাস্তায় তো ফেলিওর বা ব্যর্থতা একটা বড় ব্যাপার। অনেকেই তো ব্যর্থতার ভয়েই শুরু করে না। রাজ ব্যর্থতাকে কিভাবে দেখেছে? ফেলিওরের বিষয়টা বইতে খুব গুরুত্বপূর্ণভাবে এসেছে। রাজের কাছে ব্যর্থতা মানে এন্ড নয়, বরং লার্নিংয়ের একটা এসেনশিয়াল পার্ট। আচ্ছা। ওর একটা বেশ বোল্ড কথা হলো, তুমি যদি ব্যর্থ না হও তার মানে তুমি যথেষ্ট বড় কিছু করার চেষ্টাই করছো না। মানে রিস্ক না নিলে গেনও নেই।
অনেকটা সেরকম। ব্যর্থতা প্রমাণ করে যে তুমি চেষ্টা করছো, তুমি তোমার কমফর্ট জোনের বাইরে যাচ্ছ। রাজ কি নিজের ফেলিয়ারের কোনো স্পেসিফিক এক্সাম্পল দিয়েছে বইতে? অনেক দিয়েছে। ও লিখেছে ওর প্রথম দিকের বেশ কয়েকটা বিজনেস ভেঞ্চার ফেল করেছে, টাকা নষ্ট হয়েছে। ওহ, এমনকি ওর এই বিল্ড ডোন্ট টক ফিলসফি নিয়েও অনেকে শুরুতে হাসাহাসি করেছে, কিন্তু ওর মাইন্ডসেটটা ছিল অন্যরকম। কি রকম? প্রত্যেকটা ফেলিওরের পরও ভাবত, আমি হারিনি, আমি শিখেছি। এই লার্নিংটাই ওকে পরের অ্যাটেম্পটের জন্য আরও স্ট্রং করেছে। ও মনে করে ফেলিওর হলো ফিডব্যাক, যা আমাদের পথ ঠিক করতে হেল্প করে। কিন্তু ব্যর্থতার ভয় বা কাজ শুরু করতে না পারার পেছনে তো আরও কিছু মেন্টাল ব্লক কাজ করে, যেমন ধরুন ওই ভয় আর আলসেমি। বইতে কি এগুলো নিয়েও কথা আছে? হ্যাঁ রাজ, দুটো মেইন শত্রুর কথা বলেছে যা আমাদের কাজ শুরু করতে দেয় না। প্রথমটা হলো ভয়, কিন্তু এটা সরাসরি ভয় না। এটা আসে আরও প্রিপারেশন দরকার বা আমি এখনও রেডি নই এই চিন্তা থেকে। পারফেকশনিজমের ফাদার কি? ঠিক, এটা আমাদের পারফেকশনের জন্য ওয়েট করায়, যা কোনোদিন আসে না। দ্বিতীয় শত্রু হল অলসতা, যেটা কানের কাছে বলে আজ থাক, কাল করব। প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ, এই দুটো মিলেমিশে আমাদের আইডিয়াগুলোকে বাক্সবন্দী করে রেখে দেয়। তাহলে এই শত্রুদের হারানোর উপায় কি? শুধু শুরু করো বললেই কি হবে? বইতে কি আরও কোনো স্ট্র্যাটেজি বা মাইন্ডসেটের কথা বলা হয়েছে? শুধু শুরু করো এটা তো একটা স্লোগানের মতো শোনায়, কিন্তু রাজের গভীরে গেছে। ওর সলিউশন হল শুরু করো অসম্পূর্ণভাবে, অনিশ্চিতভাবে, ভয় নিয়েই, কিন্তু শুরু করো। মানে পারফেকশনের অপেক্ষা না করে? একদম। প্রথম ভার্সনটা খারাপ হতে পারে, প্রথম চেষ্টাটা ফেল করতে পারে, কিন্তু শুরু করাটা জরুরি। বইতে ও নিজের একটা ঘটনার কথা ডিটেলে বলেছে। কোনটা? একবার একটা খুব বড় কর্পোরেট ইভেন্টে প্রেজেন্টেশন দিতে গিয়ে ও স্টেজে খুব খারাপভাবে ফেল করে। ওর স্লাইড কাজ করেনি, কথা গুছিয়ে বলতে পারেনি। ও নো। দর্শকদের মধ্যে নাকি হাসির রোল উঠেছিল। ওর জন্য সেটা ছিল বিরাট অপমানজনক একটা মোমেন্ট। তারপর কি করলো ও? ভেঙে পড়েছিল নিশ্চয়ই। স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছিল, কিন্তু বইতে লিখেছে হোটেলে ফিরে সারা রাত ঘুমোতে পারেনি। ওর মাথায় দুটো অপশন ঘুরছিল, এক, এই অপমান আর ফেলিয়ার নিয়ে পালিয়ে যাওয়া, আর দুই, পরের দিন আবার একই স্টেজে গিয়ে দাঁড়ানো। ও, কোনটা বেছে নিল? ও দ্বিতীয় পথটা বেছে নেয়। পরের দিন কোনো প্রস্তুতি ছাড়াই ও আবার সেই স্টেজে ওঠে এবং আগের দিনের ব্যর্থতার কথা স্বীকার করে নিজের গল্পটা অন্যভাবে বলে। অবিশ্বাস্য। এই মেন্টাল স্ট্রেংথটা কোথা থেকে পেল? ওর লজিকটা ছিল সিম্পল, লোকে হাসতে পারে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি আবার চেষ্টা করব কিনা সেটা আমার সিদ্ধান্ত। গ্রেট অ্যাটিটিউড। এই ঘটনাটা ওর কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল। ও বুঝেছিল ফেলিওরের পরের স্টেপটাই আসল পরিচয় তৈরি করে। পালিয়ে যাওয়া সোজা, কিন্তু ফিরে এসে ফাইট করাটাই বিল্ড করার মাইন্ডসেট। এই জেদটাই ডিফারেন্স তৈরি করে। এই পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে অনেকেরই নিজেদের নিয়েও ভাবার স্কোপ আছে। হয়তো এমন অনেকেই আছেন যারা নিজেদের কোনো আইডিয়া বা স্বপ্ন নিয়ে অনেক দিন ধরে শুধু কথাই বলে যাচ্ছেন, কিন্তু প্রথম পদক্ষেপটা নিতে পারছেন না। হওয়ার সম্ভাবনা খুব বেশি। হয়তো কেউ ভাবছেন আইডিয়াটা তো দারুণ, কিন্তু এখন ঠিক সময় না, বা আমার কাছে যথেষ্ট রিসোর্স নেই, অথবা সবচেয়ে কমন যেটা, যদি ফেল করি। ঠিক। রাজের মেসেজটা তাদের জন্যই। পৃথিবী বা সময় কিন্তু কারো জন্য ওয়েট করে না। সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। তাই কাজ শুরু করার বেস্ট টাইমটা সবসময়ই এখন। আর শুরুটা যে বিরাট কিছু হতে হবে তাও নয়। রাজের নিজের জীবনই তো তার প্রমাণ। ওর ভাবনাটা ছিল, আমি হয়তো ছোট শুরু করছি, কিন্তু আমার কাজ একদিন বড় হবে। একদম। প্রথম নির্মাণটা হতে পারে খুব ছোট কিছু, একটা ব্লগ পোস্ট লেখা, একটা ইউটিউব ভিডিও বানানো, বা একটা ছোট্ট অনলাইন কোর্স শুরু করা, নিজের আঁকা ছবি শেয়ার করা। হ্যাঁ, বা নিজের এলাকার ছোট কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসা। যাই হোক না কেন, আসল কথা হলো ওই বানানোর প্রসেসটা শুরু করা। ঠিক। নিজের হাতে কিছু তৈরি করার যে ফিলিংস, যে লার্নিং, সেটার কোনো রিপ্লেসমেন্ট নেই। এটাই কনফিডেন্স দেয়, পথ দেখায়। ছোট ছোট নির্মাণ মিলেই একসময় বড় কিছু তৈরি হয়। তাহলে আলোচনার শেষে এসে আমরা আবার রাজের মূল বার্তাটাতেই ফিরে যাই। কাজই শেষ পর্যন্ত মানুষের আসল পরিচয়। আইডিয়া, প্ল্যানিং, কথা, এগুলো সব দরকারি, কিন্তু যথেষ্ট নয়, কাজটাই মূল। রাজের কথাটা আবার মনে করা যাক। একদিন লোকে তোমার সম্পর্কে কথা বলবে যদি আজ তুমি নিজের কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকো।
তাই কথা কম, কাজ বেশি। স্বপ্ন দেখাটা দারুণ স্টার্ট, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে গেঁথে তোলাটাই আসল পাওয়ার। নিজের আইডিয়াগুলোকে রিয়ালিটিতে আনার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আজ যদি কেউ তার প্রথম ইঁটটা গাঁথা শুরু করে, কে জানে কয়েক বছর পর হয়তো সেই নিজেই অন্যের জন্য ইন্সপিরেশন হয়ে উঠবে। অন্যরা তখন তাকে দেখিয়ে বলবে, ওই দেখো, সে শুধু আইডিয়া নিয়ে বসে থাকেনি, সে সত্যি কিছু একটা বানিয়েছে। ঠিক, পৃথিবী তাদের দিকেই তাকায়, তাদের কথাই শোনে, যারা শুধু বলে না, বরং কিছু তৈরি করে দেখায়। তাহলে এখন প্রশ্ন হল, নিজের গল্পটা, নিজের আইডিয়াটা, নিজের স্বপ্নটা বানানোর জন্য কি কেউ প্রস্তুত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আর দেরি কিসের? পারফেকশনের জন্য অপেক্ষা না করে ভয়কে সাথে নিয়েই আজ থেকে শুরু হোক সেই নির্মাণ। বিল্ড, ডোন্ট স্টক।